৭ নম্বর অধ্যায়। মৃন্ময়ী বাড়ি তৈরি করেছিলেন পিয়ারসন সাহেব নিজে থাকবেন বলে। বাংলো ধরনের বাড়ি, মাটির বাড়ি, বড় চৌচালা, একটি খড়ের চালের নিচেই ঘর বারান্দা সব। মধ্যিখানে একটি বড় ঘর, পূবে দক্ষিণে বারান্দা, পশ্চিমেও বারান্দা। তবে পশ্চিমের বারান্দার দু কোণায় দুখানি ছোট ছোট খুপড়ি মতো ঘর। উত্তরের বারান্দায় তেমনি আকারে স্নানের ঘর, কাপড় ছাড়বার ঘর, অর্থাৎ বাথরুম, ড্রেসিং রুম। পূবের বারান্দাটি একটু লম্বা। মাঝখানের এই বড় ঘরটিতেই এক পাশ জুড়ে 3টি তক্তা পেতে ফরাশ করা হলো। এই দিনে এই ফরাশি চেয়ার, সোফা, ডিভান যা কিছু সব এর উপরেই চেপে বসি অতিথি অভ্যাগত বন্ধু বান্ধব নিয়ে। রাতে হয় মশারি টানিয়ে বালিশ চাদর পেতে শোবার ব্যবস্থা এর উপরেই। তক্তার দুপাশে দুটি কাঁচা কাঠের বুক সেলফ। ঘরের আর অর্ধেকটায় খাবার টেবিল, 4টে চেয়ার। একই ঘরে শোয়া, বসা, খাওয়া সব। শুরু করে দিলাম সংসার করা। পশ্চিমের একটা কোণায় ঘরে হয় রাঁধা বাড়া, আর অন্য ঘরটুকুতে বাক্স প্যাঁটরা রাখি। অতিথি সজ্জন, বন্ধুর বন্ধু, আত্মীয় পরিজন আসেন, থাকেন। সংসার আমাদের প্রথম হতেই গম গম করে ওঠে। মৃন্ময়ীর পাশে কোণার্কে থাকেন গুরুদেব। কোণার্কের সামনে পূব দিকে অনেকখানি এগিয়ে আসা লাল বারান্দা। গুরুদেব ভোর না হতে উঠে এসে বারান্দায় বসেন। আমরা বিছানায় শোয়া অবস্থাতেই দেখতে পাই। তাড়াতাড়ি উঠে তৈরি হয়ে গিয়ে তাঁকে প্রণাম করি। আমাদের দিনের প্রভাত হয়। গুরুদেব বারান্দায় বসে লেখেন, কি মাঝের ঘরে বসে লেখেন। সর্বদা তাঁকে চোখের সামনে দেখতে পাই। তাঁর সামনে দিয়েই যাওয়া আসা করি। কলাভবনে যাই, কি আশ্রমে যাই, কি উদয়নে বা এখানে ওখানে যাই, তাঁকে দেখতে দেখতে যাই। দেখতে দেখতে এসে আবার ঘরে ঢুকি। মাঝে মাঝে গিয়ে তাঁর পায়ের কাছে বসে পড়ি। কথা বলি, কি দেখলাম, কি করলাম, কে এলো কে গেল সব বলি। গুরুদেবের কাছে দেশ বিদেশ হতে কত গুণী জ্ঞানী লোক আসেন। সহজভাবেই তাদের দেখি, তাদের সঙ্গে মিশি। কোনো আড়ষ্ট ভাব মনে আসে না। তার কাছে যেন সবই সহজ, সবই সুন্দর। কত ছাত্র ছাত্রী, শিক্ষক আসেন বিদেশ হতে। সহজভাবেই তাঁরা মিলে যান আমাদের সঙ্গে। আশ্রম জীবন তাঁরা সহজে সাদরেই তুলে নেন নিজ জীবনে। আপনা হতেই এ হয়ে যায় যেন। আমাদের বিয়ের পরে গুরুদেব একদিন বলেছিলেন, কত বিদেশি আসে এখানে নিজের দেশ ঘর ছেড়ে। দেখিস তোরা যেন সেটি অনুভব না করে আশ্রমে যেন তারা ঘর পায়। গুরুদেবের এ কথাটি আমরা আমাদের জীবনে ব্রত বলে নিয়েছিলাম। শান্তিনিকেতনে এটা নিয়ে ভাবতে হয়নি কখনো, কিছু বলতে কইতে হয় না। শ্রীভবনে ছিলাম যখন কয়টিই বা মেয়ে ছিলাম আমরা। তারই মধ্যে বিদেশিনী ছিল বেশ কয়েকজনা। জাপানি মেয়ে হোসি-সান ছিল তখন আমাদের সঙ্গে। আমাদের চেয়ে বয়সে একটু বড়ই ছিল সে। হাসি খুশি, ধীর, শান্ত গতি, সবই করে, সবই বলে। তবু গাম্ভীর্যের একটা স্নিগ্ধ সুষমা ছিল হোসি-সানকে ঘিরে। কলাভবনের ছাত্রী হোসি-সানের কাছে আমরা প্রথম জাপানি প্রথায় ফুল সাজানো শিখি। নন্দদা হ্যাভেল হলে ব্যবস্থা করে দিলেন। আমাদের মতো দুমদাম ফুল পেড়ে, ডাল ভেঙে, কিছু ফেলে, কিছু নষ্ট করে ফুল সাজাতো না হোসি কাঁচি হাতে আমাদের নিয়ে আশ্রম ঘুরে ঘুরে ফুল সংগ্রহ করত। ফুল গাছের কাছে গিয়ে দাঁড়িয়ে থাকত, দেখত কোন পাত্রে আজ ফুল সাজানো হবে। সেই অনুযায়ী মনে মনে বেছে নিয়ে তবে সে ফুলের ডাল কাটত যে মনে হতো যেন গাছের ব্যথা না লাগে, গাছ যেন টের না পায়। মন ভরা যত্ন মমতা নিয়ে কাটত। অকারণ ডাল আর ফুল তুলত না। হ্যাভেল হলে নন্দদা, ছাত্র ছাত্রী, শিক্ষক সবাই দেখতাম বসে হোসির ইকাবে না। হোসি অল্প অল্প ইংরেজি জানত, অল্প অল্প বাংলা বলতো। হোসি 3 আকারের 3টি ডাল নিয়ে বোঝাতো স্বর্গ, মর্ত, পাতাল। কোন দিন কাকে প্রাধান্য দেবে পাত্র বুঝে, ফুল বুঝে তা ঠিক করত। হোসি-সান দেশে ফিরে গেল। পরে শুনলাম
নন্দদাই একদিন বললেন, জানো, হসিসান নান হয়ে গেছে। শ্রীভবনে আমাদের ঘরটা ছিল লম্বা ধরনের, 6 জন থাকতাম একটা ঘরে। সেই ঘরে থাকতে এলেন এক বার্মিজ মহিলা, আমাদের চেয়ে অনেক বড় বয়সে। তখনকার দিনে ডিগ্রি ডিপ্লোমার এত আয়োজন ছিল না। ছাত্রছাত্রীরা, বিশেষ করে মেয়েরা, যে কোনো বিভাগে পছন্দ মতো ক্লাসে যোগ দিতে পারত। সঙ্গীত ভবনে গান শিখল, শিক্ষা ভবনে বাংলা ইংরেজির ক্লাসে গেল, সময় থাকলে কলা ভবনে কারুশিল্প শিখতে গেল, ড্রয়িংয়ে হাত পাকালো, বাধা নেই কোনোটাতে। এখন শ্রীভবনে কত মেয়ে, কয়েক শত তো হবেই। শ্রীভবন নাম বদলে হয়েছে শ্রীসদন। একা শ্রীসদন স্থান দিতে পারে না সবাইকে। বিড়লালয়, মৃণালিনী, গোয়েঙ্কালয়, আনন্দ সদন, কত সদন আলোয় গড়তে হলো। আরও হয়তো হবে ভবিষ্যতে। আমাদের কালে এক শ্রীভবনই মনে হতো বিরাট এক প্রাসাদ। মনে হতো এর সব ঘরগুলি যদি ভরে যায় কোনো দিন, না জানি কী ব্যাপার হবে তখন। একটি দুটি করে মেয়ে আসতো, তাও রোজ নয়। নতুন মেয়ে এসেছে, গেটের কাছে তার মালপত্র নামানো হচ্ছে, আমরা ছুটে সবাই বাইরে আসতাম, নিজেরাই ধরাধরি করে তার বাক্স বিছানা তুলে ভেতরে আনতাম। কোন ঘরে তার স্থান হবে জেনে নিয়ে নিজেরাই নতুন মেয়ের হোলটি খুলে বিছানাটা পেতে ফেলতাম। দল বেঁধে তার সঙ্গে ঘুরঘুর করতাম। কোথায় স্নানের ঘর, কোথায় রান্নাঘর, সব বুঝিয়ে দিতে সময় লাগতো না। নতুন মেয়ে আসার আনন্দই ছিল আলাদা। সেই দিনেও দেশি বিদেশি মেয়ে বলে কোনো পার্থক্য ছিল না আমাদের মনে। সবাই ছিলাম এক গোষ্ঠীর। এই বার্মিজ মহিলাটি যে কেন এসেছিলেন জানি না। কথা বলার অসুবিধে ছিল ভাষার জন্য, অসুবিধে ছিল না ভাব জমাতে। ইনি ইংরেজিটা শিখবার জন্য উঠে পড়ে লাগলেন। বার্মিজ মেয়েরা সুন্দরী হয়, ইনিও সুন্দরী ছিলেন, তবে একটু স্থূলাঙ্গী। স্নান করতেন না রোজ। গরমের সময় মুখে চন্দনের মতো একটা হলুদ প্রলেপ মেখে বসে থাকতেন। সে প্রলেপ শুকিয়ে মুখখানি যেন টেনে টেনে খিমচে ধরত। দেখে না হেসে পারতাম না। সারাদিও ছিলেন তখন শ্রীভবনে। ছোট ছোট 2 পুত্র কন্যা। পুত্র জগবন্ধু থাকতো শিশু বিভাগে, কন্যা কমলা থাকে সারাদির সঙ্গেই। বেপরোয়া দুষ্টু ছিল জগবন্ধু। গাছের ডালে বসেই সে ক্লাসের পড়া দিত। আমরা লম্বা বিনুনি ঝুলিয়ে চলতে পারতাম না পথে। কোথা থেকে ছুটে এসে বিনুনি ধরে ঝুলে পড়তো পিঠের দিকে, দোল খেত। এই সারাদিকেও দেখিনি কখনো ভিজে চুল পিঠে খুলে রাখতে। 8-60 বিনুনির মতো একটা খোঁপা থাকতো সর্বদা মাথায়। একদিন কী কারণে বার্মিজ মহিলার সঙ্গে সারাদিন ঝগড়া হলো। দুজনে দুজনকে দেখতে পারতেন না, আমরা জানতাম, তবে ঝগড়াটা যে কী নিয়ে হলো জানতাম না। ঝগড়া করার মতো ভাষার দখলও তাঁদের ছিল না। তবু হয়ে গেল ঝগড়াটা, বেশ ভালোভাবেই হলো। একটু হাতাহাতিও হয়ে গেল। পরক্ষণেই দেখি সারাদিন মাথার মস্ত খোঁপাটা পড়ে আছে মেঝের উপরে। দেখে বনে গেলাম। এ কি সম্ভব? আপন আপন চুল দিয়ে খোঁপা বাঁধি, এই জানি। খোঁপা দিয়ে খোঁপা বাঁধা, আমরা যেন লজ্জা পেলাম সারাদিন মাথার খোঁপার রহস্য নিয়ে। এটা যে জেনে ফেললাম, দেখে ফেললাম, এ লজ্জাও যেন আমাদেরই। সারাদি ছিলেন আধা বিহারি আধা দক্ষিণী। বাংলা ভালো জানতেন না, তবে বাংলাই বলতেন আর ঊর্ধ্বশ্বাসে জোরে জোরে বলতেন। জগবন্ধুর দুষ্টামি দৌড়াতে অস্থির সবাই। একদিন এক শিক্ষক তাকে বকতে বকতে বললেন, তোকে মেরে লাল করে দেব। কথাটা সারাদির কানে গেল। দৌড়ে তিনি অফিস ছুটলেন। পুরাতন লাইব্রেরির পাশেই ছিল আশ্রমের অফিস। সেখানে গিয়ে রাগে ফেটে পড়লেন। তার ছেলেকে কেন বকেছেন শিক্ষক মশাই? বললেন, আমার কালো ছেলে কালো থাকবে, তাকে কেন লাল করবে? বাবা মামা এলেন আশ্রমে থাকতে হাঙ্গেরি থেকে। ছোটোখাটো হালকা গড়নের মানুষ দুটি, মা আর মেয়ে। মাথায় মাথায় সমান, কে মা কে মেয়ে বোঝা যায় না এক নজরে। নন্দদার সঙ্গেই এদের ভাব হয় সবচেয়ে বেশি, আর সকলের আগে। মা মেয়েও শিল্পী। নন্দদা এদের ভাবের ভাষা বোঝেন, এরাও নন্দদার ভাষা বোঝেন। অন্য ভাষার প্রয়োজন হয় না। বেশি অসুবিধে হলে নন্দদা ছবি এঁকে দেখান, এরা বুঝে উল্লাসে হৈ হৈ করে ওঠে। মায়ের বয়স কত বোঝবার জো নেই। মেয়েটি 19-20 বছরের হবে। দুজনই সুন্দরী। মেয়েটি একটু বেশি সুন্দরী, মায়ের চেয়ে মুখখানি একটু কচি তো বটেই।
মেয়ে মাকে ডাকে মামা, মা মেয়েকে ডাকে বাবা। আমরাও তাই শুনে মামা বাবা বলেই ডাকি তাদের। গুরুদেবের সঙ্গে বোধহয় চিঠি লেখালেখি করেই এলেন ভারতে। কি অকস্মাৎই এলেন তা এখন ঠিক মনে আনতে পারছি না। এসব নিয়ে ভাবিনি তো। আশ্রমে এসেছেন আমাদের আপনজন, এইটুকুই যথেষ্ট। মা মেয়েকে রতনকুঠিতে একটা ঘর দেওয়া হলো থাকতে। মা মেয়ে থাকেন। তাঁরা কি এক বিশেষ ধর্মাবলম্বী অথবা পন্থাবলম্বী ছিলেন। রান্না করা জিনিস তাঁরা খাবেন না, সাজ পোশাক পরবেন না, মাটির সঙ্গে মিলেমিশে থাকবেন, এই তাঁদের সাধনা। আশ্রমের লাল কাঁকড় ভরা মাটি, কঠিন মাটি, রসহীন মাটি, মা মেয়ে দিনভর এই মাটি কুপিয়ে কুপিয়ে চিনে বাদাম এটা ওটা লাগালেন। জলের অভাব, কুয়োর জল সেই কোথায় চলে যায় তলায়। সেই জল টেনে টেনে মাটিতে ঢালেন। রতনকুঠির পিছনের দিকে কিছুটা জমি নিয়ে মা মেয়ে সারাক্ষণ ব্যস্ত থাকেন। সেই মাটিতে শাক পাতা বাদাম যা হয় তাই শুধু খান, কাঁচা খান। সেলাই করা জামা পরবেন না। থান কাপড়ের দুটো টুকরো দুদিক দিয়ে ঘাড়ে গলায় গিঁট বেঁধে মাঝে মধ্যে কলা ভবনে আসেন, ঘুরে ঘুরে দেখেন। আমার জানালার কাছে এসে মেয়ের দিকে তাকিয়ে মা কী যেন বলেন। মেয়ে হাসে, ঝুঁকে পড়ে এদিক ওদিকে ঘুরে ঘুরে আমাকে দেখে। এই হাসি আর দেখা নিয়ে একদিন দেখি আমার খুব ভাব হয়ে গেছে বাবা মামার সঙ্গে। মার মুখে যেন মাতৃসুলভ স্নেহও দেখতে পাই আমার প্রতি। তাদের ঘরে যাই, উন্মুক্ত অঙ্গ দুজনের। সেই অবস্থায়ই আমাকে জড়িয়ে ধরেন, আদর করেন। নন্দদা এলে একখানা টার্কিস তোয়ালে গলায় বেঁধে সামনের দিকে ঝুলিয়ে দেন। কথাবার্তা বলেন, অর্থাৎ আকার ইঙ্গিত করেন। একদিন এই মাকে কাঁকড়া বিছে কামড়ালো। কাঁকড়ের মাটিতে তখন আরও বেশি বিছে ছিল। কাঁকড়া বিছে, তেঁতুলে বিছে। তেঁতুলে বিছেগুলি হলুদ হয়ে যেন পেকে টস টস করত। মা তো কাঁকড়া বিছে বিষের জ্বালায় অনেকখানি মাটি খুঁড়ে তার ভিতরে সর্বাঙ্গ ঢুকিয়ে শুয়ে রইল। তখনকার দিনে আশ্রমের পরিধি ছিল ছোট, সব কিছুই ছিল সবার নজরের সামনে। মেয়ে ব্যস্তভাবে তিরিং বিরিং করতে লাগলো। নন্দদা এলেন। মেয়ে বোঝাতে পারে না কী ব্যাপার, শুধু বোঝায় কিছু একটা কামড়েছে। হু শব্দ করে জানাতে চায় যে বেশ যন্ত্রণা। নন্দদা কি বুঝলেন, মাটিতে দাগ কেটে একটা কাঁকড়া বিছে এঁকে দিলেন। মেয়ে উল্লাসে চেঁচিয়ে উঠল। মাও ছুটে এলেন গা থেকে মাটি ঝাড়তে ঝাড়তে। নন্দদাকে আদর করতে লাগলেন মা মেয়ে দুদিক থেকে। এই মা মেয়ে অনেক দিন ছিলেন আশ্রমে। ইংরেজি শিখলেন চলনসই গোছের। কেটের থান কিনে মাঝামাঝি জায়গায় একটু ছিঁড়ে গলায় গলিয়ে ভদ্র গোছের একটা সাজ মতনও পরলেন। অয়েল পেন্টে ছবিও আঁকলেন অনেক। তারপর কলকাতায় এক্সিবিশন করলেন। বড়দার রাজার নিমন্ত্রণ পেলেন। বম্বে দিল্লিতে গেলেন। ওয়ার্ধা সেবাগ্রামে রইলেন। পাহাড় পর্বত ঘুরলেন। শেষ দেখেছিলাম মা মেয়েকে আমি আলমোড়ায়। সেই তখনও তাঁরা কাঁচা ফল পাকুড় খেয়ে থাকেন। ঘরের তাকে শাড়ি দিয়ে সাজিয়ে রেখেছেন টমাটো, পিচ, নাশপাতি, আপেল, চেরি। মা সেবারে একান্তে নিয়ে আমার কাছে একটু দুঃখ করলেন। এতদিন তার ভাবনা হচ্ছে তিনি চলে গেলে মেয়ে ঠিক পথে থাকবে কি না। মেয়ে আমাকে একান্তে পেয়ে দুঃখ করল। এখন আমার অনেক বয়স হয়েছে, আমি জীবনটা জানতে চাই। মা তা কিছুতেই বুঝবে না। মেয়ে আমাকে ভালোবাসত ঠিকই, কিন্তু মা যেন আমাকে একটু অন্যরকম ভালোবাসতেন। আমার মুখখানা ধরে যেন একটা করুণ করুণা জাগত তাঁর মুখে। সেই মুখখানাই মনে পড়ে আমার আজও। এর কিছুকাল পরেই মা চলে গেলেন। মেয়ে একলা পড়ল, জীবনটা চালিয়ে নিল বড় বড় শহরে থেকে আর ছবি এঁকে। মা মেয়ে গুরুদেবের ছবিও এঁকেছিলেন কয়েকখানা। সে বড় মজার দৃশ্য। তখনও তাঁরা অন্য কোনো ভাষা জানে না। মা মেয়ে এসে নানাভাবে বুঝিয়ে রাজি করালো। গুরুদেবকে সিটিং দিতে হবে। এও বোঝালো গুরুদেব লেখাপড়া যা ইচ্ছা করতে পারবেন তখন। তাতে তাঁদের ছবি এঁকে যেতে কোনো অসুবিধে হবে না বলে মা মেয়ে দুদিক থেকে গুরুদেবকে জড়িয়ে ধরে চুমুর পর চুমু খেলেন, যেন ছোট ছেলেকে আদর ঢেলে ভুলিয়ে রেখে গেলেন। গুরুদেব তখন থাকেন পুনশ্রতে। সামনের বারান্দায় বসে গুরুদেব লিখতে লাগলেন।
মেয়ে ইজেলে ক্যানভাস রেখে ছবি আঁকছে। মা কড়া নজর রাখছেন মেয়ে ঠিক করছে কিনা, আবার গুরুদেবকেও দেখছেন তিনি অসুবিধে বোধ করছেন কিনা। থেকে থেকে মা গুরুদেবের দু গালে হাত বুলিয়ে আদর করে আসছেন। মেয়েই বা পিছিয়ে থাকবে কেন, সেও মার দেখা দেখি তুলি রেখে গুরুদেবকে আদর করতে বসে। আমরা গুরুদেবের অবস্থা দেখে মুখে আঁচল চাপা দিই তফাতে দাঁড়িয়ে। গুরুদেব বুঝতে পারেন আমাদের দিকে আড়ে আড়ে চেয়ে তিনিও হাসেন। মাও এঁকেছিলেন গুরুদেবের ছবি। মার ছবি হতো একটু অন্য ধরনের, একটা যেন গভীরতা থাকতো ছবিতে। তা পোর্ট্রেটই আঁকুন কি ল্যান্ডস্কেপই আঁকুন, গান্ধীজিরও খুব ভালো একটা ছবি এঁকেছিলেন মা। আধা অন্ধকারে প্রার্থনায় বসেছেন, সমস্ত ছবিটাই একটা গ্রে রঙের উপর। দিল্লিতে পণ্ডিতজির বাড়িতে দেখেছিলাম ছবিটি। কত পাখি আশ্রমে আজকাল, আগেও ছিল কিন্তু এত ছিল না। এখন কত রকমের, কত বৃক্ষলতা চারিদিকে, গাছে গাছে কত নিরাপদ আশ্রয় পাখিদের, কত কোকিল, ঘুঘু, বউ কথা কও, কুটুম পাখি, কত কুকু, কাঠঠোকরা, খঞ্জনা, ফিঙে, বুলবুলি। ঝাঁকে ঝাঁকে কত টিয়া পাখি আসে পেয়ারা খেতে। পাখির দল এসে সারি বেঁধে বসে টেলিফোন তারের উপর। এত ছিল না আগে, সবই ছিল, তবে সংখ্যায় ছিল অল্প। সেদিন আঙিনার স্বর্ণ চামেলির মাচাটার ভিতর থেকে ডেকে উঠল পাখিটা, পিউ কাহা, পিউ কাহা। এত কাছে হতে কখনো ডাক শুনিনি এ পাখির। বনে জঙ্গলে শুনেছি এ ডাক, দেখতে চেষ্টা করেছি, দেখতে পাইনি। ভেবেছি হয়তো ছোট হালকা পাখি, কোথায় যে লুকিয়ে ডাকে কি জানি। বড় স্পষ্ট তার ডাক, পিউ কাহা, পিউ কাহা। ঘর থেকে বেরিয়ে এলাম, পায়ে পায়ে মাচাটার কাছে গেলাম, দেখি পাখিটা বসে আছে সেখানে। স্বর্ণ চামেলির ঝোপটা ঘন নয়, উইয়ে গোড়া খেয়ে খেয়ে লতাটার বারবারন্ত রেখেছে দাবিয়ে। স্পষ্ট দেখতে পেলাম তাই এতকাল পরে এই পাখিটাকে। ভেবেছিলাম পিউ কাহা বলে যে পাখি এমন করে ডেকে ডেকে ফেরে সে না জানি কত সুন্দর হবে দেখতে। দেখি ধূসর রঙের পাখি, অনেকটা ঘুঘুর মতো রং, কিন্তু ঘুঘুর গায়ে ছিটে ফোটার যে সৌন্দর্য আছে এতে তা নেই। তাছাড়া ঘুঘু তন্নি সুন্দরী। পিউ কাহার দেহের আয়তন ঘুঘুর মতোই, তবে এ স্থূলাঙ্গী। ঠোঁটও মোটা, মাছরাঙার মতো গরম ঠোঁটের। কাছে গেলাম, তখনও ডেকে চলেছে পিউ কাহা, যেন আমাকেই জিজ্ঞেস করছে পাখি। ভাবি আমিই তো বলি পিউ কাহা, আমি আবার কি জবাব দেব এর। অনেকক্ষণ দাঁড়িয়ে রইলাম। ঠোঁটটা একটু ঝুঁকিয়ে ঝুঁকিয়ে ডেকেই চলল সে, যেন মজা পেয়ে বসলো। পরে শিরীষ গাছটার ডালে গিয়ে বসলো, সেখান থেকে ডাকতে লাগলো। সে পাখি সে অবধি এ বাড়িতেই রইল। কাল মাঝরাতে ঘুম ভেঙে গেল, জোর গলায় যেন কানের কাছে ডেকে উঠল পাখিটা। ঘড়িতে দেখি তখন রাত 1:30। জানলার কাছে বকুল গাছ, সেই গাছ হতে পাখিটা যেন চিৎকার করতে লাগলো, পিউ কাহা, পিউ কাহা, পিউ কাহা। একাকী পাখির সে এক পরিত্রাহী ডাক। বাকি রাতটুকু ঘুমোতে দিল না আর। কি হয়েছিল তার জানবো কেমন করে? কত পাখির কাকলি আজ আশ্রম জুড়ে। সকালে তাদের কলধ্বনি, সন্ধ্যায় তাদের কলরব, আর দুপুরবেলা কি জানি আমার কানে তো লাগে এ কাকলিও নয়, কলরবও নয়। দুপুরবেলা পাখিদের ডাকে যেন অনেকটা কান্নার সুর ভাসে। দোয়েলের শীষ কত মধুর, এই দোয়েলটাও থাকে বকুল গাছে। প্রতিদিন সকালে প্রথম ডাক শুনি তার। এই দোয়েলই যখন ভর দুপুরে টেনে টেনে শীষ দেয় মনে হয় যেন কাঁদে। শীতে বসন্তে কত রকমের পাখি আসে, এরা সব ভিনদেশি, দুদিনের অতিথি। আশ্রমের উত্তর পশ্চিমে হয়েছে রিজার্ভ ফরেস্ট ডিয়ার পার্ক। খোয়াই জুড়ে কত গাছগাছালি, আছে জল ভরা লাল বাঁধ, ময়ূরাক্ষীর রিজার্ভার। জল চিকচিক করে এই দিকটা। শীতকালে লক্ষ লক্ষ হাঁস আসে এই জলে। আকাশ কালো করে আসে তারা। শীতের শেষে আবার আকাশে মেঘ ভাসিয়ে উড়ে যায়। বারে বারে মনে পড়ে, গুরুদেব দেখলে কত খুশি হতেন। এখন এত জল, একটু জল দেখবার জন্য কত আগ্রহ ছিল তাঁর। মাটি খুঁড়ে পাওয়া জল, এ জল সে জল নয়। সে বছর আমাদের স্বাধীনতার আগে কি পড়ে মনে নেই, একজন বিদেশিরই পরামর্শে লাল বাঁধ হলো। উত্তরায়ণের উত্তর পশ্চিম মাটি ধুয়ে যাওয়া লাল কাঁকড়ের স্তূপ যেন
যেখানে উঁচু নিচু আকারে খোয়াই সৃষ্টি করে রেখেছে, রথিদা সেইখানটার খানিকটা বেছে নিয়ে পাড় বাঁধিয়ে দিলেন। বৃষ্টির জল বাইরে যেতে পারল না, আটকা পড়ল সেখানে। বন্দি জল তলায় পলি মাটি ফেলল। কয়েক বছরের মধ্যে সেই পলি মাটি সিমেন্টের মতো মাটির স্তর সিল্ড করে দিল। বর্ষার জল বাইরে তো যেতেই পারে না, তলায়ও আর শুষে যায় না। খোয়াইয়ের খানাখন্দগুলি ভর্তি হয়ে বছরে বছরে বর্ষার জল পাড় অবধি থই থই করে। লাল কাঁকড়ের খোয়াই ধোয়া লাল জলের পুকুর, লাল বাঁধ নাম নিল। এখন সাঁওতাল গ্রামের লোকেরা স্নান করে, ধোপারা কাপড় কাচে, মাছগুলো নাড়াচাড়া খেয়ে দ্রুত বড় হয়। এই লাল বাঁধের পাশাপাশি এইভাবে বাঁধ দিয়ে আরেকটা ঢালু খোয়াইতে জমা থাকে এসে ময়ূরাক্ষীর জল। অসময়ে খেতে সেচ দিতে কাজে লাগে লোকেদের। এই জলেই হাঁস আসে শীতকালে। পাতায় পাতায় ঢাকা পদ্মবনের মতো কালো হয়ে থাকে তখন জল, পাতিহাঁসের কালো ডানায় ছেয়ে। এত হাঁসের কলরব মিলে ইঞ্জিনের আওয়াজ তোলে জলে সারাটা দিন। শরতে সূর্যাস্তের লাল রঙে ভরে যায় জল। আকাশের নীল মেঘের ছায়া সব এসে খেলা করে এই জলে। সর গাছের ফাঁক দিয়ে ঝিকমিক করে ওঠে যখন বাঁধের জল, অকারণেই তাকিয়ে থাকি। জল মন টানে। পিয়ারসন সাহেব এনেছিলেন বিদেশ হতে গাছ। শক্ত মাটিতে হয় এ গাছ। নিজেই বীজ ছড়ায়, নিজেই বেড়ে ওঠে, কারো যত্নের অপেক্ষা রাখে না। সরু এক ফালি চাঁদের মতো পাতার গড়ন। ঝিরঝিরে ফুল হয় হলুদ রঙের। একটা চাপা মিষ্টি সৌরভ এ ফুলে। তলায় গেলে মাথার চুল যেন হলুদ রেণুতে ছেয়ে যায়। ঝুরঝুর করে অবিরত ঝরে পড়ে ফুল। গুরুদেব নাম দিলেন ফুলের সোনাঝুরি। এই সোনাঝুরি গাছ ছড়িয়ে দেওয়া হলো ডাঙায়, খোয়াইতে। শিকড় মাটি আঁকড়ে রইল। এখন আর মাটি ধুয়ে যায় না বর্ষার জলে। খোয়াইও আর হয় না। রুক্ষ রাঙা খোয়াইয়ে এখন সবুজ বন। আশ্রমের পশ্চিম দিকে বন, উত্তরে বন। আশ্রমের মাঝেও কত গাছ, কত সোনাঝুরি। আগে কম বৃষ্টি হতো এখানে। মেঘ এসেছে আকাশ জুড়ে। কত আশা বৃষ্টি হবে এবারে। মেঘ চোখের সামনে গর্জন করতে করতে শাল গাছগুলির মাথা পেরিয়ে চলে গেল দূরে নাগালের বাইরে। এখন কত বৃষ্টি। শুনি গাছ মেঘকে টেনে নামায়। এক বছর কি বর্ষাই না হলো। বর্ষার প্রতি মন প্রায় বিরূপ হয়ে উঠেছিল। এখানে তবু বর্ষার একটা সুবিধে আছে, জল থকথকে, কাদা হয় না। এমন পোরাস মাটি সঙ্গে সঙ্গে জল মাটির তলায় তলিয়ে যায়। বালি মাটি ঝরঝরে করে। পিয়ারসন সাহেবকে আমি দেখিনি, অ্যান্ড্রুজ সাহেবকে দেখেছি, খুব কাছে পেয়েছি। অতি স্নেহভরা প্রাণ ছিল যেন তার। ছটফটে মানুষ ছিলেন। নানা দেশ ঘুরে বেড়াতেন, কোথাও যেন স্থির হয়ে বসতে জানতেন না। তার চলাটাও ছিল তেমনই। কোণার্ক থেকে উদয়নে যাচ্ছেন, কি উদয়ন থেকে শ্যামলীতে আসছেন, এইটুকুই তো পথ, যেন ছুটে চলতেন। যেন বিষম এক জরুরি কাজের তারা তার চলায় থাকতো সারাক্ষণ। মোটা, খুবই মোটা চামড়ার পাম্পশু পায়ে, বগলে এক গোছা কাগজপত্র ফাইলের মতো ধরা। অ্যান্ড্রুজ সাহেব চলাচল করছেন আশ্রমের ভিতরে। গুরুদেব ছিলেন প্রাণের অধিক। গুরুদেবের আশ্রম ছিল তাঁর প্রাণ। আশ্রমের পথঘাট, বাড়িঘর, গাছগাছরা সবেতেই তাঁর স্নেহদৃষ্টি বুলিয়ে চলতেন। মোটা খদ্দরের ধুতি, খদ্দরের শার্ট, এই ছিল তাঁর সাজ। যখন আশ্রমে আসতেন গুরুদেবের কাছাকাছি থাকতেন। গুরুদেব যখন কোণার্কে থাকতেন পাশের ছোট ঘরখানায় থাকতেন তিনি। আমরা সেই ঘরটিকে বলতাম অ্যান্ড্রুজ সাহেবের ঘর। যখন তিনি থাকতেন না তখনও বলতাম। ব্যস্ত মানুষ বলে যে কিছু উপেক্ষা করছেন তা দেখিনি কখনো। কত সময়ে দেখেছি সত্যি সত্যিই কাজের তাড়া তার। চলেছেন, শিশু অভিজিতের কাঁকড়ের আঙিনায় খেলা করছে। অ্যান্ড্রুজ সাহেব বই কাগজ মাটিতে রেখে তার সঙ্গে খেলতে লেগে গেলেন। আত্মভোলা মানুষ। আপন পর ভেদাভেদ ছিল না সাহেবের। নিজের জিনিস বলে যেমন কিছু ছিল না তাঁর, পরের দ্রব্য বলেও খেয়াল ছিল না কোনো। হাতের কাছে যা পেতেন তাই নিজের গায়ে জড়ানো চাদরটিও দিয়ে দিতেন কারো দুঃখ কষ্ট দেখলে।
একবার দিল্লি যাবেন, শীতকাল। ট্রেনে গায়ে দিতে সুধাদার কাছ থেকে চেয়ে একটা সাধারণ কম্বল নিয়ে গেলেন। আশ্রমে ফিরে এসে তিনি সুধাদাকে একটা কম্বল ফেরত দিলেন বটে, কিন্তু সেখানা ছিল দামি বিলিতি কম্বল। সুধাদা ভাবলেন সাহেব হয়তো ভুল করে অন্য কারোর কম্বল দিলেন আমাকে। বললেন, এটা তো আমার কম্বল নয়। সাহেব বললেন, ট্রেনে দেখলাম একটি লোক শীতে কষ্ট পাচ্ছে, তাকে তোমার কম্বলখানা দিয়ে এলাম। ফিরবার সময় তোমার কম্বলের কথা মনে পড়ল। প্রফেসর রুদ্রের বাড়িতে ছিলাম, আমার বিছানায় অনেকগুলি কম্বল পাতা ছিল, তোমার জন্য তা হতে একখানা নিয়ে এলাম। এরকম ঘটনা সাহেবকে ঘিরে ঘটেই চলতো। সাহেবকে সবাই জানতেন, ভালোবাসতেন, তাই কেউ কিছু মনে করতেন না, বরং খুশিই হতেন। সাহেবের নামই হয়ে গিয়েছিল দীনবন্ধু অ্যান্ড্রুজ। প্রকৃতই তিনি দীনবন্ধু ছিলেন। সেবার গুরুদেবের মাটির বাড়ি শ্যামলী তৈরি হচ্ছে। মজুররা স্ত্রী পুরুষে মিলে কাজ করছে সারাদিন। দূর গ্রাম থেকে এসেছে কেউ কেউ, তারা আর রোজ গ্রামে ফিরে যায় না, ওখানেই রান্না করে খায়। রাত্রে কোণার্কের পশ্চিম দিকের পিছনের বারান্দায় শিশু পুত্র কন্যা নিয়ে শুয়ে থাকে। সকালে উঠে আবার কাজে লাগে। তখন শ্রাবণ মাস, মাঝে মাঝেই বৃষ্টি নামে। একদিন রাত্রে এমনইতর বর্ষা নেমেছে, বারান্দার ছাদটুকু শুধু ঢাকা, পাশটা খোলা, জলের ছাদ এসে লাগছে গায়ে। শিশুরা শীতে কুঁই কুঁই কাঁদছে। আমাদের শোবার ঘরের শিয়রের দিকেই এই লম্বা বারান্দা। সাহেবের ঘর পূব দিকে বেশ খানিকটা দূরে। সেখান হতে সাহেব শুনতে পেলেন শিশুদের কান্না। গভীর রাতে সাহেব উঠলেন, 2-3 ঘর পেরিয়ে আমাদের শোবার ঘরে এসে আমার স্বামীকে ডেকে তুললেন। বললেন, দেখো তো অনিল, কে কাঁদছে, কোথায় কাঁদছে। তারা দুজনেই পিছনের বারান্দায় গেলেন। শিশুদের দেখে সাহেব হায় হায় করে উঠলেন। নিজের ঘরে গিয়ে বিছানায় সুজনি, চাদর, কম্বল যা কিছু ছিল এনে তাদের দিলেন। শিশুরা চাদরের নিচে মা বাবার বুকে গুটিসুটি মেরে আরামে ঘুমোতে লাগলো। পরদিন ভোরে সাহেব গিয়ে বৌঠানকে বললেন, বৌমা, আমার বিছানায় কিছু চাদর সুজনি পাঠিয়ে দিও, কাল সেগুলি বিলি হয়ে গিয়েছে। শুনে বৌঠান হাসলেন। এ কাজ বৌঠানকে প্রায়ই করতে হয়। শিশুর মতো মন ছিল সাহেবের, স্বভাবটিও ছিল তেমনই। শুনেছি গল্প, একবার, তখন নতুন নতুন আসা যাওয়া করছেন সাহেব এদেশে। একদিন তরমুজ খেয়ে সাহেব খুব খুশি। গরমের দিন, জল ভরা মিষ্টি তরমুজ, আরও দাও আরও দাও বলে চেয়ে নিয়ে খাচ্ছেন। যারা কাছে ছিলেন তারা বলছেন, আর খেও না সাহেব, তরমুজ বেশি খেলে হজম করা শক্ত। তরমুজ খেতে ভালো লেগেছে, সাহেব কি আর থামতে পারেন? অনেকটাই খেয়ে ফেললেন। তরমুজ খেয়ে শেষে হয়ে গেল তাঁর কলেরা, হলেন মরণাপন্ন। কলকাতায় খবর পাঠানো হলো লর্ড বিশপকে আসবার জন্য। ভুবনডাঙ্গার মাঠে কবর খোঁড়া হলো, সব তৈরি, শেষ নিঃশ্বাসটুকু পড়ার শুধু বাকি। ধরতে গেলে সাহেব সেবার কবরের মুখ থেকে বেঁচে উঠে এলেন। চারপাশে মাটির স্তূপ করা খুঁড়ে রাখা ওই কবরটি পড়েছিল বহুকাল পর্যন্ত। আমরাও দেখেছি সেই কবর। বলতাম, ওই যে সাহেবের কবর। এখন এতদিনের রোদে জলে মিলেমিশে একাকার হয়ে গেছে, আর তার চিহ্ন নেই। খুব চিঠি লিখতেন সাহেব, কত যে লিখতেন তার হিসাব ছিল না। একখানা কি দুখানা চিঠি লিখলেন, লিখেই ছুটে ছুটে গিয়ে পোস্ট অফিসে বাক্সে ফেলে দিয়ে আসতেন। এসে আবার লিখতে বসতেন। একসঙ্গে সেদিনের মতো সব চিঠি লিখে পোস্ট করবেন তা তার স্বভাব ছিল না। দুপুর রৌদ্রে এমনইতর ছুটে ছুটে ডাকঘরে কতবার যে যেতেন আসতেন, দেখে মনে হতো যেন এই মুহূর্তেই পোস্ট না করলেই নয়, এমনই জরুরি ব্যাপার এটা। আমার স্বামী একদিন বললেন তাঁকে, গুরুদেবের চিঠিগুলি নিয়ে যখন পোস্ট করতে যায় মহাদেব, তখন আপনার চিঠিগুলিও নিয়ে যাবে সে। এই রোদ্দুরে আপনি কেন এত কষ্ট করে যান? সাহেব চিঠি হাতে চলতে চলতেই হেসে গানের কলি গেয়ে উঠলেন। নোয়েল কওয়ার্ডের কবিতা, দুপুর রৌদ্রে শুধু পাগলা কুকুর আর ইংলিশম্যানই বাইরে যায়। তখন গুরুদেব থাকেন শ্যামলীতে, কোণার্কে থাকি আমরা আর সাহেব। তাঁকে বললাম একদিন, আপনার একটা পোর্ট্রেট স্কেচ করব। সাহেব কি একটা কাজে বগলে ফাইল চেপে যথারীতি ছুটে চলবার জন্য পা বাড়িয়েছিলেন। তৎক্ষণাৎ কাজ ভুলে ঘুরে দাঁড়িয়ে হাসি মুখে এসে বসলেন কোণার্কের সামনের বারান্দায়। বললেন, এখনই করো।
সেই মুহূর্তে তৈরি ছিলাম না আমি, কিন্তু তিনি তৈরি। কি করি, তাড়াতাড়ি কাগজ, ক্রেয়ন, পেন্সিল নিয়ে বসলাম। প্রোফাইল আঁকতে সহজ লাগে আমার, তাড়াতাড়িও হয়। প্রোফাইলই আঁকলাম। শেষ হলে বোর্ড সমেত স্কেচটা সাহেব কোলের উপরে নিয়ে বললেন, রানী, আমার প্রোফাইল আঁকলে কেন? বলে হেসে নিজের নাকে হাত দিয়ে দেখালেন। দেখছো না আমার নাকটা খাটো? যাদের খাটো নাক তাদের প্রোফাইল ভালো হয় না। চীনে জাপানিদের প্রোফাইল আঁকলে তাদের প্রতি অবিচার করা হয়। আমার আর একটা স্কেচ করো সামনের থেকে, বলে সাহেব সুবোধ বালকের মতো পোজ দিয়ে বসলেন। সেদিন আর সব কাজের কথা ভুলেই গেলেন। মনে পড়ে একখানা ছবির কথা, প্রায়ই মনে পড়ে। কলাভবনের দেওয়ালে টানানো হতো মাঝে মাঝে, অবনীন্দ্রনাথের আঁকা লম্বাটে ধরনের ছবিখানা। ছবিতে আর কিছু নেই, কাছাকাছি মুখোমুখি বসে আছেন শুধু গুরুদেব সাহেব আর গান্ধীজি। ঘটনাটা ঘটেছিল বোধহয় কলকাতায় জোড়াসাঁকোর বাড়িতে। সেকালে পরাধীন ভারতের কোনো এক গোপন বিষয়ের আলোচনা করতে বসেন তিনজনে ঘর বন্ধ করে। সেই ছবিতে দেখেছি সাহেবের মুখের রং অপূর্ব পোর্ট্রেট। অবনীন্দ্রনাথ বলেছিলেন, ভাবলেম কি করছেন তিনজন, দেখিই না একবার। দরজার ফুটো দিয়ে চুপি চুপি এক ঝলক দেখে নিলেন। ওই এক ঝলকে এমন দেখা দেখলেন, তিনজনের এমন ছবি আঁকলেন, সামনে বসে আঁকাকে তুচ্ছ করে দেয়। সাহেব নিজে এক সময় ছবি আঁকতেন, কবিতাও লিখতেন। শুনেছি সে কথা সেদিন তার মুখে। তাই আঁকার মর্ম তিনি জানতেন, উপদেশ দিতে পারতেন। তার সম্বন্ধে কত ঘটনা, কত কাহিনী বলার আছে। এমন মহৎ প্রাণের মানুষ জগতে দুর্লভ। সাহেব ও গুরুদেবের একে অন্যের প্রতি ভালোবাসার তুলনা ছিল না। লোকে না জেনে কত সমালোচনা করে, সব তো কানে আসে না, তাই জানতে পারি না। যেমন শুনি লোকে অনুযোগ করছে, এখনও করে, যে রবীন্দ্রনাথ মারা গেলেন তার পুত্র শেষ কৃত্য করতে গেলেন না শ্মশানে। এ কথাটা ঠিক এভাবে সত্য নয়। ঘটনাটা বলছি পরে, আগে সাহেবের কথাটা বলে নিই। কিছুকাল আগে সেদিন একদিন সন্ধেবেলা জিতভূমের এই ঘরেই বসে কথায় কথায় ক্ষিতীশ বলল আমার স্বামীকে যে গুরুদেব একটা অন্যায় কাজ করেছেন। অ্যান্ড্রুজ সাহেব যখন হাসপাতালে মৃত্যুশয্যায়, গুরুদেব একবার দেখতে চাননি তাঁকে। আমার স্বামী তখন হৃদরোগে আক্রান্ত। শুনে তিনি চমকে উঠলেন, বললেন, কে বলেছে এ কথা? ক্ষিতীশ বললে, অনেকেই বলে, এবং তিক্ততার সঙ্গেই বলে। রবীন্দ্র জীবনীতেও কোথাও লেখা নেই যে গুরুদেব অ্যান্ড্রুজ সাহেবকে দেখতে কলকাতায় হাসপাতালে গিয়েছিলেন। স্বামী বললেন, আমি নিজে সঙ্গে ছিলাম। ক্ষিতীশ আমাদের ঘর থেকেই প্রভাতদাকে ফোন করল যে এত বড় সংবাদটা তিনি জানলেন না কি করে। ওদিক থেকে কি কথা হলো জানি না, এদিক থেকে ক্ষিতীশের ভাষাটা তেমন মোলায়েম ছিল না। আমার একটু অস্বস্তিই লাগছিল। শেষের কয় বৎসর সাহেবের স্বাস্থ্য ভালো চলছিল না। কখনোই তো তিনি স্বাস্থ্যের প্রতি তাকাতেন না। 1940 সালের প্রথম দিকে সাহেব খুব অসুস্থ হয়ে পড়লেন। কলকাতায় প্রেসিডেন্সি জেনারেল হাসপাতালে তাঁকে ভর্তি করা হলো। দিন দিনই শরীর ভাঙতে লাগলো। কঠিন অস্ত্রোপচারের প্রয়োজন হলো। রোজ খবর আসছে যাচ্ছে। বোঝা গেল এবারে তাঁর যাবার সময় ঘনিয়ে এসেছে। গুরুদেবের স্বাস্থ্যও সে সময় সুস্থ ছিল না। তবু সাহেবের মৃত্যুর কয়েকদিন আগে গুরুদেব কলকাতা গেলেন তাঁকে দেখতে। সঙ্গে আমার স্বামী ও আলুদা গেলেন। আমার স্বামীর কাছে শুনেছি, দোতলা সিঁড়ির কাছে ছোট একটি ঘরে সাহেব শুয়ে আছেন বিছানায়, অর্ধ অচেতন অবস্থা। স্বামী বর্ণনা দিয়ে বলেছিলেন আমাদের, দেখাচ্ছিল যেন ছোট্ট খাট্ট মানুষটি, দাড়ি গোঁফ কামানো, শিশুর মতো মুখখানি, রোগক্লিষ্ট মুখ, দাড়ি গোঁফ ভরা মুখের যে মানুষটিকে আমরা জানি তার সঙ্গে এই চেহারার কোনোই মিল ছিল না। গুরুদেব গিয়ে পাশে দাঁড়ালেন। গুরুদেবকে দেখে সাহেব দু একবার কথা বলবার চেষ্টা করলেন, পারলেন না। গুরুদেব হাত তুলে তাঁকে কথা বলতে বারণ করলেন। কিছুক্ষণ এইভাবে থেকে গুরুদেব চলে এলেন। এই তাঁদের শেষ দেখা। আলুদা সাহেবের দাড়িগোঁফ কামানো মুখখানার কথা বলতে বলতে জল ভরা চোখে কেবলই বলতে লাগলেন, আহা, দেখাচ্ছিল যেন ছোবড়া ছাড়ানো নারকেলটি। এর বেশি আর কোনো উপমা আলুদা হাতড়ে পাচ্ছিলেন না। বলছিলেন, আর আহা আহা
করছিলেন। এর কিছুদিন পরে সাহেবের চলে যাওয়ার খবর এসে পৌঁছল। গুরুদেব জাপানি ঘরের উত্তর পশ্চিম কোণে জানলার পাশে বসে লিখছিলেন। খবর পেয়ে ধীরে ধীরে হাতের কলমটি নামিয়ে রাখলেন। টেবিল হতে মুখ তুলে জানালা বরাবর বাইরের দিকে দৃষ্টি মেলে পাথরের মূর্তির মতো বসে রইলেন। এর 16 মাসের মধ্যে গুরুদেবও চলে গেলেন। এই ব্যাপারে লোকের এমন ভুল সমালোচনার কথা জানতে পারিনি এতকাল। যখন জানা গেল তখনই স্বামী লিখলেন ঘটনাটা। 1382 সালের 27শে চৈত্র লেখাটি বের হলো দেশ পত্রিকায়। এর 11 দিন পরে 1383 সালের 8ই বৈশাখ আমার স্বামীও চলে গেলেন এপার হতে ওপারে। ভাবি ভাগ্যিস তিনি লিখে দিয়ে যেতে পেরেছিলেন ঘটনাটা, নয়তো গুরুদেব সম্বন্ধে একটা ভুল ধারণা থেকে যেত। আমার স্বামী আরও যা যা বলতে পারতেন সবই না বলা রয়ে গেল। জীবনের প্রান্তে এসে সবে মন প্রস্তুত করেছিলেন লিখবেন বলে, হলো না তা আর। যা হলো না তা নিয়ে আক্ষেপ করে লাভ নেই। গুরুদেবের আশ্রমের আমরা সবাই ছিলাম অ্যান্ড্রুজ সাহেবের বড় আপনার জন। আমাদেরও তিনি ছিলেন বড় আপনার, বড় আপন মানুষ। বিদেশি বলে মনেই হতো না, কোনো বিদেশিকেই না। শান্তিনিকেতনে সবাই যেন সবার আপন। কত বিদেশিই তো এসেছে, মিশে এক হয়ে গেছে মনের সঙ্গে প্রাণের সঙ্গে। পরে কতকাল বাদে হয়তো আবার দেখা। সঙ্গে সঙ্গে সেই সুরটি বেজে উঠেছে, এক পলক দেরি হতে পায়নি। শান্তিনিকেতন যেন কি এক অদৃশ্য সূত্রে বেঁধে রাখে এক করে সবাইকে। শান্তিনিকেতনে এসেছে, থেকেছে, শান্তিনিকেতনকে ভালোবেসে ফেলেছে, এর ব্যতিক্রম দেখিনি। প্রাগে গেলাম, লেসনি তখন চলে গেছেন। মিসেস লেসনির সঙ্গে দেখা করতে গেলাম। ফ্ল্যাটে একাকী বসে আছেন ভদ্রমহিলা। ভারতের নানা জিনিসে ঘর ভরা। ভারতবর্ষকে যেন ওইটুকু ফ্ল্যাটের ভিতরে ধরে নিয়ে বসে আছেন বৃদ্ধা। কতকাল আগের দেখা, আমাদের চেহারায়ও আর সে মিল নেই। তবু দেখে কি খুশি। শান্তিনিকেতনে কোথায় নতুন বাড়ি উঠল, ছাত্রছাত্রী কত বাড়ল, গুরুদেবের জিনিসপত্র কোথায় যত্নে রাখা হলো। মাই ছাতিমতলার খবরটিও নিলেন এক এক করে। বিদায় নেবার সময় ব্যস্ত হয়ে পড়লেন। কি দেবেন, কোন স্মৃতি দিয়ে ধরে রাখবেন। ঘরের সেলফে সেলফে ঘুরে ঘুরে একটি কাঠ গ্লাস তুলে বললেন, এইটি নাও, এতে আমার নামের ইনিশিয়াল লেখা আছে, এল। দেখেই মনে পড়বে আমাদের। নিজের সেট ভেঙে গ্লাসটি তুলে দিলেন হাতে। এক পুত্র থাকে মার সঙ্গে। বললেন আলাদাই থাকতো, ডিভোর্স হওয়ার পর আমার ছেলে ফিরে এসেছে আমার কাছে। হাঙ্গেরিতে আমাদের শান্তিনিকেতনের এক প্রফেসর, নামটা মনে পড়ছে না, হয়তো গার মানুষ হবেন, তার সঙ্গে দেখা। জমজমাট এক সরকারি পার্টি। বৃদ্ধ প্রফেসর শান্তিনিকেতনের আমরা এসেছি শুনে এসেছেন পার্টিতে। পার্টির আর কারো দিকে নজর নেই। প্রফেসর তার চোখ দিয়ে মন দিয়ে যেন আমাদের আলিঙ্গনাবদ্ধ করে রাখলেন। ভাবি এ যোগ কিসের যোগ? শান্তিনিকেতনের মাটি যেন এদের মনকে আঁকড়ে রেখেছে। প্রফেসর বললেন, সেই ছাতিমতলা, শাল গাছ, লাল মাটির পথ, দূরে পশ্চিম আকাশ রাঙিয়ে সূর্য অস্ত যাচ্ছে। সাঁওতাল গ্রাম, ঘরে ঘরে ঘুঁটের আগুনে উনুন ধরিয়েছে, ধোঁয়া উঠছে। আহ বলে টেনে এক নিঃশ্বাস নিলেন, যেন ধোঁয়ার গন্ধটা তখনও পেলেন। এ তো ইতিহাস নয়, কার কথা বলবো? কতজনই তো এসেছেন গেছেন, কত স্মৃতি, কতখানি মন জনে জনে তাঁরা রেখে গেছেন এই ধুলোয় মিলিয়ে। কত আনন্দের মুহূর্ত কাটিয়েছি কত জনের সঙ্গে, কত কৌতুক, কত মজা পেয়েছি, কত ঘটনায়, কত আচরণে। সুন্দরী যুবতী কন্যা এটা হলো হাঙ্গেরি থেকে। তখন বিদেশিরা এলে রতনকুঠিতে থাকতো। ওইটি সে সময়ে একমাত্র স্থান ছিল আরাম করে থাকবার। রতন টাটার টাকায় বানানো বাড়ি, অর্ধচন্দ্রাকারে তৈরি করা। প্রতিটি ঘর সমানভাবে আলো হাওয়া ঢোকে। প্রতি ঘরের সঙ্গে বাথরুম। রতনকুঠিরই একটা ঘরে রইল এটা। কান্তিবাবু বিদেশে গিয়েছিলেন, বিবাহ ঠিক করে এসেছিলেন। কোণে এটা একাই থাকে। আমরা দেখাশোনা করি, তাকে ঘিরে থাকি। কান্তিবাবু থাকেন কলকাতায়, রিটায়ারের সময় হয়ে এসেছে।
ওদিকটা গুছিয়ে একেবারে পাকাপাকিভাবে আসবেন শান্তিনিকেতনে থাকতে। বিবাহ কলকাতাতেই হলো। কান্তিবাবুর আকাঙ্ক্ষা গুরুদেব তাঁদের আশীর্বাদ করেন। গুরুদেব থাকেন তখন পুনশ্চতে। আমরা কনেকে সাজিয়ে নিয়ে এলাম, বরের ললাটেও চন্দন দিলাম। গুরুদেব বর কনেকে সামনে বসিয়ে আশীর্বাদ করলেন। অতি সুন্দর লাগছিল এটাকে দেখতে। কান্তিবাবু আর এটার মধ্যে বয়সের ব্যবধান ছিল অনেকটা, তাতে বিন্দুমাত্র হেরফের হয়নি। অতি সুখে আনন্দে তারা ঘর সংসার করতে লাগলেন। নিজেদের জন্য একটি নতুন বাড়ি তৈরি করে সুরুচির সঙ্গে সাজিয়ে নিলেন। এটার উৎসাহ আর উচ্ছ্বাসে তাঁদের দুজনের সংসার বন্ধু বান্ধব আদর আপ্যায়নে জমজমাট হয়ে থাকত। কত যে খেয়েছি তাদের বাড়িতে, কত রান্না শিখেছি এটার কাছে। আশ্রমে কারোর অসুখ অসুবিধা হলে এটা গিয়ে ঝাঁপিয়ে পড়ত। খুব ভালো রান্না করতে জানত। প্রায়ই দেখা যেত স্যুপ নয় মাংস রান্না করে হাতে নিয়ে ছুটছে, কাউকে খাওয়াতে যাচ্ছে। এটা হাঁটতে জানতো না, ছুটত, হাসতে হাসতে ছুটত। ওর কথা বলা মানেই হাসা, সকল কথাতেই হাসি তার উপচে উঠত। শ্রীনিকেতনে আমাদের পিকনিক, গোটা আশ্রমের, ফার্মের পুকুর পাড়ে। অনেকে আগে গিয়ে রান্না চাপিয়েছে, অনেকে পরে আসছে। এটারও দেরি হলো আসতে। ছুটতে ছুটতে আসছে, মাংসটা রান্না করার কথা তার। গরমের দিন, রোদের তাত, বিদেশি মেয়ে, ফর্সা মুখখানা গরমে লাল টকটক করছে, যেন রক্ত ফেটে পড়ল বলে। এটা এলেই গাছতলায় বসে পড়েছে। ভক্ত নামে শিক্ষা ভবনের ছাত্র ছিল একটি, সাদাসিধে ছেলে। সে সহানুভূতিতে ভেঙে পড়ল। এটার লাল মুখের দিকে তাকিয়ে বলল, এটা দি, ইউ আর লুকিং ব্লাডি। এটা হাসতে হাসতে লুটিয়ে পড়ল। কান্তিবাবু চলে গেলেন। কয়েক বছর বাদে এটারও শরীর অসুস্থ হলো, ধরা পড়ল পেটে ক্যান্সার। আমরা তখন দিল্লিতে। এটা দেশে যাবে মা বাবার কাছে, দেখা করতে এলো। তেমনি হাসি হাসতে হাসতে বলল তার রোগটা কী। যেন এ খবরটাও ভক্তপদের সেই ব্লাডি বলার মতো হাস্যকর একটা ব্যাপার। দেশে যাবার কিছুদিন বাদে এটাও একদিন চলে গেল। ভাবি এত যে হাসতে পারত, সে বোধহয় যাবার সময়ও তার মা বাবার কান্না দেখে এমনইভাবে হাসতে হাসতেই চলে গিয়েছিল।